নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি গুরুত্বপূর্ণ একটি জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সের কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এবং এর সঙ্গে আরো রয়েছে আরআরবি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি। ওকে, আমরা এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য, এনটিপিসির জন্য, রেলের গ্রুপ ডির জন্য, এছাড়াও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু দিয়ে থাকি। এখানে যতগুলি আমি জিএস এর বা জেনারেল সায়েন্সের কোশ্চেন লিখে রেখেছি তার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এক্সামে এসেছে। আমি শুধু এখানে মেনশন করে দেইনি যে কোনটা কত ইয়ারে এবং কোন এক্সামে এসেছে, আমি শুধু মেনশনটা করে নিই, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এখানে এক্সামে এসেছে। যাই হোক, আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই প্রথম জেনারেল সায়েন্স বা জিএস এর কোশ্চেনটি কি আছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, পারসেক। পারসেক একক দিয়ে কি মাপা হয়? পারসেক একক দিয়ে কি মাপা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মহাকর্ষীয় দূরত্ব। মহাকর্ষীয় দূরত্ব মাপা হয় পারসেক একক দিয়ে। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, কার্যের ব্যবহারিক একক কি? কার্যের ব্যবহারিক একক কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের আর্গ। কার্যের ব্যবহারিক একক হচ্ছে আর্গ। এবং এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। ওকে, কাজের ব্যবহারিক একক হচ্ছে আর্গ এবং শক্তির একক হচ্ছে জুল। ক্লিয়ার? তারপরের প্রশ্নটাও কি বলেছে, কোন রাশি মাপতে আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়? কোন রাশি মাপতে আলোকবর্ষ একক ব্যবহার করা হয়? অর্থাৎ কোন রাশির একক হচ্ছে আলোকবর্ষ? সঠিক অ্যান্সার হচ্ছে নক্ষত্র দূরত্ব। নক্ষত্রের দূরত্ব মাপতে এই আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে কোন রাশি মাপতে আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে নক্ষত্রের দূরত্ব। নক্ষত্রের দূরত্ব মাপতে আমাদের এই আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়ে থাকে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, বার কোন রাশির একক? বার কোন রাশির একক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার। মনে রাখতে হবে কিন্তু, বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার। তারপরের প্রশ্নটাও কি, ক্ষমতার একক কি? ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট। তারপরের প্রশ্নটাও কি বলেছে, আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি কি? আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি কি? আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হচ্ছে লাল, নীল, সবুজ। লাল, নীল ও সবুজ হলো আলোক রশ্মির প্রাথমিক রং। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বা সর্বাধিক? দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বা সর্বাধিক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে বেগুনি। বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। তারপরের প্রশ্ন দেখো কি, সবচেয়ে ভারী কণা কি? তার মানে সবচেয়ে ভারী কণা বলতে হচ্ছে পরমাণুতে সবচেয়ে ভারী কণা রয়েছে হচ্ছে নিউট্রন। ওকে, পরমাণুর মধ্যে কি কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং এই পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন। নিউট্রন কণা হচ্ছে সবচেয়ে ভারী এবং সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা এবং সবচেয়ে ভারী হচ্ছে তোমাদের নিউট্রন। এই কোশ্চেনটি এক্সামে এসেছে, সবচেয়ে ভারী কণা কি? সঠিক অ্যান্সার হচ্ছে নিউট্রন। তো এখান থেকে হালকাটা মনে রাখবে, হালকা হচ্ছে ইলেকট্রন। ওকে, তারপরে প্রশ্ন, শব্দের তর শব্দের কম্পাঙ্ক কত? শব্দের তর শব্দের কম্পাঙ্ক কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 20,000 হার্জের, এই জেড মানে হচ্ছে হার্জ, 20,000 হার্জের বেশি। অনেক সময় অপশনে তোমাদের 20,000 হার্জের বেশি থাকতে পারে অথবা 20,000-এর জায়গায় 20 কিলো হার্জ থাকতে পারে। ওকে, তাহলে 20,000 হার্জের বেশি হতে পারে অথবা 20 কিলো হার্জের বেশি। ওকে, এই হচ্ছে তোমাদের শব্দের তর শব্দের কম্পাঙ্ক। দুটোই মনে রাখতে হবে। অপশন তোমাদের 20,000 হার্জ থাকতে পারে, 20,000 হার্জের বেশি থাকতে পারে, কিংবা 20,000 হার্জ মানে হচ্ছে 20 কিলো হার্জ। এই দুটো অপশন তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে শব্দের তর শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20,000 হার্জের বেশি বা 20 কিলো হার্জের বেশি। তারপরে প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? আমরা কি জানি, শব্দ শূন্য মাধ্যমের ভিতর দিয়ে বিস্তার লাভ করতে পারে না। শব্দ বিস্তার লাভ করতে গেলে তার মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। এখন কোশ্চেন করছে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? সবচেয়ে বেশি কোন মাধ্যমে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কঠিন মাধ্যমে।
কঠিন মাধ্যমে হচ্ছে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত ওয়াট বলেছিল। এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার এইচপি বলা হয়, ঠিক আছে। এক অশ্ব ক্ষমতা বা 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। 746 ওয়াট হচ্ছে এক অশ্ব ক্ষমতা। তারপরের প্রশ্ন দেখো কি, সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল, সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। এইচ, এইচ হচ্ছে হাইড্রোজেন, তাহলে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। এই কোশ্চেনটি এসেছিল। এর সঙ্গে তোমরা আরেকটু জেনে নাও, সবচেয়ে হালকা ধাতু, এটা হচ্ছে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। আর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এবং সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। এই সংকেতটা মনে রাখবে ওএস, এবং লিথিয়ামের মনে রাখবে এলআই। ওকে, তারপরে প্রশ্নে দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু খেয়াল করো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালের শব্দ কি হবে। দেখো প্রশ্নটি কিভাবে করেছে, বলেছে সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালে শব্দ কি হবে। এখানে তোমাদের অপশন দেওয়া আছে। অপশন নাম্বার 1 এ বলছে প্রতিশ্রিত হতে হবে। অপশন 2 তে বলেছে যে প্রতিফলিত হতে হবে। অপশন নাম্বার 3 তে আছে শোষিত হতে হবে। অপশন নাম্বার 4 এ আছে বিবর্ধিত হতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 3, শোষিত হতে হবে। অর্থাৎ সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হলঘরের দেওয়ালের শব্দ শোষিত হতে হবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পারদ ছাড়া অপর তরল ধাতু কি? মানে পারদ ছাড়া আরেকটি তরল ধাতু আমাদের বলেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়াম হচ্ছে পারদ ছাড়া অপর একটি তরল ধাতু। দুটোই মনে রাখতে হবে। ওকে, পারদ একটি তরল ধাতু এবং গ্যালিয়ামও একটি তরল ধাতু। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। ওকে, এর সঙ্গে আরেকটু আমাদের জেনে নিতে হবে যে বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এই দুটো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় দিয়ে থাকে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? ভারী জল এর সংকেতটা একটু মনে রাখতে হবে। ভারী জলের সংকেত অ্যাকচুয়ালি হচ্ছে D2O। D2O হচ্ছে, এটা হচ্ছে ভারী জল। হ্যাঁ, এটা হচ্ছে ভারী জল বলা হয়। সংকেতটা একটু মনে রাখবে, ভারী জল D2O। এই ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? ভারী জল যে উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটি হচ্ছে পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে। পারমাণবিক যে চুল্লি আছে সেই চুল্লিতে নিউট্রন যে কণা, এই নিউট্রন কণার গতিবেগ হ্রাস করতে ভারী জল বা D2O ব্যবহার করা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি। তারপরে প্রশ্নটাও কি বলেছে, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলে সেটি কি? মানে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হচ্ছে জল। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়? শব্দের কোন বৈশিষ্ট্য, শব্দের কোন বৈশিষ্ট্যটা বায়ুর তাপমাত্রার পরিবর্তনে, বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে শব্দের যে বিস্তার, শব্দের যে বিস্তার সেই বিস্তার পরিবর্তিত হয়। কিসের সাথে? বায়ুর তাপমাত্রার পরিবর্তনের সাথে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সবচেয়ে ভারী গ্যাস, সবচেয়ে ভারী গ্যাস কি? সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন। রেডন হচ্ছে সবচেয়ে ভারী গ্যাস। ওকে, তাহলে সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, ভূগর্ভস্থ রেলপথে, ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয় কি? ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয় কি? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে,
তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন ধাতুকে গরম করলে বা কোনো ধাতুকে গরম করলে ওই ধাতুর ঘনত্ব কি হয়? কোনো ধাতুকে যদি গরম করা হয় সেই ধাতুর ঘনত্বটা কি হবে? সেই ধাতুর ঘনত্বটা কি হবে? সেই ধাতুর ঘনত্বটা কি হবে? কমে যাবে। এটা মনে রাখতে হবে যে কোনো ধাতুকে গরম করলে ওই ধাতুর ওই ধাতুর যে ঘনত্ব সেই ঘনত্বটা কমে যায়। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। বা অনেক সময় তোমাদের দিয়ে যায় একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো অপশনে তোমাদের দিয়ে দিবে, তখন মনে রাখতে হবে যে শব্দ তরঙ্গ। ওকে, কোশ্চেন দুভাবেই ঘুরিয়ে দিতে পারে ওরা। এখানে কোশ্চেন করেছে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ, বা একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের জিএস বা জেনারেল সায়েন্সের একটি ক্লাস। এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, রিভাইজ করতে থাকো। আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।